প্রোটিন ইঞ্জিনিয়ারিং। তারপর তোমাদের সিলেবাস শেষ, 1 মাস নিজেরা পড়াশুনো করো, কিছু প্রয়োজন হলে অবশ্যই আমায় বলো, সবসময় আছি। আর কলেজ খুললে কলেজ আসবে। কি হলো? কলেজ খুললে কিন্তু কলেজ আসবে, ঠিক আছে? কলেজ খুললে কলেজ না এলে কিন্তু সমস্যা। হ্যাঁ স্যার। ওকে। স্যার মার্চ মাসে তো পরীক্ষা, এখন তো আসবো না, কিচ্ছু শিখছো না, একটা প্র্যাকটিক্যালও শেখোনি। এরপর যা হবে না এমএসসি তে গিয়ে, তখন বুঝতে পারবে, তখন সব বলবে যে আমরা কিছু শেখাইনি। যাই হোক, আম, আমরা কন্টিনিউ করি যে প্রোটিন ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ। আহ, এবারে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখার আগে, দুটো রিয়েল লাইফ এক্সাম্পল তোমাদের বলেছে, আমরা দুটো রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো। তার আগে একটু আমরা কিছু কনসেপ্ট বুঝে নিই, যেটা হয়তো লাস্ট ক্লাসেও আমরা ডিসকাস করেছিলাম, যে ইউজুয়ালি স্টেবিলিটি কিভাবে একটা প্রোটিনের ডিটারমাইন্ড হয়। ওকে। সবাই সবাই স্লাইড দেখতে পাচ্ছ? আমার গলা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা। একটা হচ্ছে হাইড্রোফোবিসিটি, ঠিক আছে? যে একটা প্রোটিনের যদি খুব সুন্দর একটা হাইড্রোফোবিক কোর থাকে, ইটস আ ভেরি স্টেবল প্রোটিন। ঠিক আছে, মানে হাইড্রোফিলিক রেসিডিউস গুলো পোলার এনভায়রনমেন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, বাট হাইড্রোফোবিক কোরটা ভেতরে গিয়ে পুরো জড়সড় হয়ে কিন্তু প্রোটিনটাকে একটা মারাত্মক স্টেবিলিটি দিচ্ছে। Unless you disrupt that core, the protein remains in a stable structure, and it is very difficult to disrupt that core. ওই হাইড্রোফোবিক কোরকে ডিসরাপ্ট করা কিন্তু খুব কঠিন হয়। ওকে। ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনস, অবভিয়াসলি যদি সল্ট ব্রিজেস কিংবা হাইড্রোজেন বন্ড ডাইপোল ডাইপোল ইন্টারাকশন আমরা বাড়াতে পারি, সেটা স্ট্রাকচারাল স্টেবিলিটি দেবে। ডাইসালফাইড ব্রিজেস, ভেরি 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 ইম্পর্টেন্ট। ডাইসালফাইড ব্রিজ আমরা এর পরে উদাহরণেও দেখব, এটা কিন্তু প্রোটিনকে একটা মারাত্মক স্টেবিলিটি দেয়, much more compared to this hydrogen bonds or dipole interactions of salt bridges. কেন সুপর্ণা? Why these disulfide bonds are so important in imparting stability to protein? সুপর্ণা? হ্যাঁ স্যার। হ্যাঁ, কেন ডাইসালফাইড বন্ডস কেন এত ইম্পর্টেন্ট প্রোটিনকে স্টেবিলিটি দেওয়ার জন্য? কারণ তো ডাইসালফাইড বন্ড দ্বারাই তো মানে প্রোটিনটা স্টেবল থাকে। আচ্ছা, কেন? তুমি কোভ্যালেন্ট আর নন কোভ্যালেন্ট, হ্যাঁ বলো। হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক ইন্টারাকশন হয় ডাইসালফাইড বন্ডের জন্য। মানে বিভিন্ন আচ্ছা, ধরনের তুমি অ্যামাইনো আমাকে একটা অ্যাসিড। কথা বলো, তুমি কোভ্যালেন্ট আর নন কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট আর নন কোভ্যালেন্ট এই দু ধরনের ইন্টারাকশনের ডিফারেন্স বোঝো? কোভ্যালেন্ট ইন্টারাকশন আর নন কোভ্যালেন্ট ইন্টারাকশন, মানে কোভ্যালেন্ট বন্ড, নন কোভ্যালেন্ট বন্ড। ওকে, ঠিক আছে। সায়ন দাস, বলো তো এই ডাইসালফাইড বন্ডস কেন এত ইম্পর্টেন্ট প্রোটিন স্ট্রাকচারকে স্টেবিলিটি দেওয়ার জন্য? স্যার এটা কোভালেন্ট, তাই মানে কোভালেন্ট তো নন কোভালেন্টের থেকে বেশি স্ট্রং হয়, আর সিস্টিন গুলো মানে অক্সিডেশন করলেই হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, সিস্টিন গুলোর অক্সিডেশন করলে হয়। আর এই যে হাইড্রোজেন বন্ড, এটা কি আর স্যার কোভ্যালেন্ট? ক্রস লিঙ্কিং হয়, ক্রস লিঙ্কিং হয়, কারেক্ট, অ্যাবসলিউটলি। আর এই হাইড্রোজেন বন্ড ধরো, যেটা প্রোটিন, যে কোনো প্রোটিন স্ট্রাকচারে মোস্ট প্রিভ্যালেন্ট বন্ড, এটা কোভ্যালেন্ট হয় না নন কোভ্যালেন্ট হাইড্রোজেন বন্ড? এটা নন কোভালেন্টই হয়। হ্যাঁ, মানে কি, আর হাইড্রোজেন বন্ডস কোভ্যালেন্ট বন্ডস আর নন কোভ্যালেন্ট বন্ডস? নন কোভালেন্ট। অবশ্যই নন কোভ্যালেন্ট, রাইট। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আদার ইন্টারঅ্যাকশনস লাইক ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন বলো বা ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন বলো, হাইড্রোজেন বন্ডস নন কোভ্যালেন্ট উইচ আর উইক ইন্টারঅ্যাকশনস, মানে সেগুলো কিন্তু আমরা মোটামুটি যদি 4 কিলো ক্যালোরি 5 কিলো ক্যালোরি এইরকম যদি আমরা এনার্জি দিই, তাহলে কিন্তু সেগুলো ভেঙে যাবে। বাট ডাইসালফাইড বন্ডস আর কোভ্যালেন্ট বন্ডস, তারা কিন্তু অত সহজে ভাঙবে না। তোমরা কোনোদিনও প্রোটিন জেল চালিয়েছো? হ্যাঁ, না না।
না স্যার। বায়োটেক ডিপার্টমেন্টের থেকে বিদায়ের সময় হয়ে গেল, এখন একটা প্রোটিন জেল চালালে না আজ অব্দি? না স্যার। এই রক্তিম রিতেশরা কমসে কম 10টা 12টা করে প্রোটিন জেল চালিয়েছে একা একা। হে ভগবান, তাহলে এটা কি করে বোঝাবো? প্রোটিন জেলে লাস্টে প্রোটিনটাকে কুক করা হয় জানো, প্রোটিন লাইসিস বাফার দিয়ে। এসডিএস পেজ পড়িয়েছেন কেউ? এসডিএস পেজ পড়নি? তো আমার প্রশ্ন হচ্ছে যে প্রোটিন লাইসিস বাফার দিয়ে যখন প্রোটিনটাকে কুক করা হয়, মানে হিট করা হয়, ওকে, তখন কি কি ধরনের, মানে when you heat the protein, ঠিক আছে, একটা প্রোটিনকে তুমি যখন হিট করছো, ঠিক আছে, তখন প্রোটিনের কোন ধরনের ইন্টারঅ্যাকশন ভাঙছে? কি কি ধরনের হাইড্রোজেন ইন্টারঅ্যাকশন? বন্ডটা ভাঙছে। হাইড্রোজেন বন্ড ভাঙছে। ওকে, ভেরি গুড। আমার আরো প্রশ্ন যে কি কি ধরনের ইন্টারঅ্যাকশন, একটা প্রোটিনকে যদি তুমি হিট করো তাহলে তুমি কি কোন কোন ধরনের বন্ডগুলো ভাঙবে? না, why do you heat a protein before running it in SDS page? একটা প্রোটিনকে SDS পেজে চালানোর আগে তুমি কেন হিট করছো? যাতে স্যার প্রোটিনটা প্রাইমারি বা সেকেন্ডারি স্ট্রাকচারে আসে, প্রাইমারি মানে স্ট্রাকচারে ফোল্ডিংটা একেবারে যাতে একটা কমে, ফোল্ডিংটা যাতে একেবারে নষ্ট হয়ে যায়, হুম। মানে ফোল্ডিংটা যাতে একেবারে নষ্ট হয়ে যায়। তো তুমি একটা প্রোটিনকে 10 মিনিট জলে ফোটালে, এবারে তুমি এটাকে এসডিএস পেজে চালাচ্ছ, তুমি কি এক্সপেক্ট করছো? কি ধরনের জিনিস এক্সপেক্ট করছো? একটা 100 অ্যামিনো অ্যাসিডের প্রোটিন আছে, তুমি সেটাকে জলে ফুটিয়ে এসডিএস পেজে চালাচ্ছ, সো হোয়াট ডু ইউ এক্সপেক্ট টু সি? একেবারে লিনিয়ার চেন হবে? সব বন্ড তো ভাঙবে না, তো একেবারে লিনিয়ার চেন তো পাবো না। একদম লিনিয়ার চেন পাবে না। সব বন্ড ভাঙতে গেলে আমাদের কি কি করতে হবে? এসডিএস পেজ, আমি এসডিএস দিচ্ছি, হিট করলে কি, ও যেটা বললে অ্যাবসলিউটলি কারেক্ট, হাইড্রোজেন বন্ডস ব্রেক করে যাবে। এসডিএস দিচ্ছি, এসডিএস কেন দিচ্ছি? এসডিএস ইজ আ ডিটারজেন্ট, সেটা কেন দিচ্ছি? ডিটারজেন্ট একটা, হ্যাঁ, কেন, কি কি কাজ করে? ওই হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন গুলোকে ব্রেক করে দেবে। এক্স্যাক্টলি, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনস ব্রেক করে দেবে, কারেক্ট। দ্যাটস ওয়াই উই ইউজ এসডিএস, পারফেক্ট। আরেকটা দিচ্ছি গিয়ে হচ্ছে বিটা মার্ক্যাপ্টো ইথানল, এটা ডাইসালফাইড বন্ডগুলোকে ব্রেক করবে। অ্যাবসলিউটলি, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, ঠিক আছে, যেটা একটু আগে সায়ন দাস বললো যে সিস্টিনকে অক্সিডাইজ করলেই ডাইসালফাইড বন্ড তৈরি করা যায়, মানে এসএইচ গুলোকে যদি তুমি এইচ গুলোকে সরিয়ে দাও, এস এর সঙ্গে এস এর ডাইসালফাইড বন্ড তৈরি হচ্ছে। সিমিলারলি উল্টো দিকে তুমি যদি রিডিউস করো রিডিউসিং এজেন্ট দিয়ে, তখন কিন্তু ডাইসালফাইড বন্ডস গুলো ব্রেক হয়ে যায়, কারেক্ট। তাহলে ডিটারজেন্ট ইত্যাদি দিচ্ছে। আর হোয়াট অ্যাবাউট দ্য পেপটাইড বন্ডস? পেপটাইড বন্ডগুলোকে তো ভাঙার দরকার নেই। পেপটাইড বন্ড গুলো ভাঙবেও না। জিনিসটা বোঝার চেষ্টা করো, তোমার একটা হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন, সেটার বন্ড এনার্জি অনেক কম, এই সরি একটা হাইড্রোজেন বন্ড, সেটার বন্ড এনার্জি অনেক কম, সেটাকে তুমি হিট দিলে ব্রেক করে যাবে। হ্যাঁ, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন তুমি ডিটারজেন্ট দিয়ে ট্রিট করছো, ব্রেক করে যাচ্ছে। দিস আর মাচ কুইকার ইন্টারঅ্যাকশন কম্পারেটিভলি। আ ডাইসালফাইড বন্ড ইজ আ কোভ্যালেন্ট বন্ড, তুমি যতক্ষণ প্রোটিন ফোটাও একটা কোভ্যালেন্ট বন্ড কখনো ব্রেক করবে না, কারণ অতটা বন্ড এনার্জি তুমি দিতেই পারবে না ওই বন্ডটাকে ব্রেক করার জন্য। তাহলে ওই বন্ডটাকে আমরা কিভাবে ব্রেক করব? না, আমাকে কেমিক্যালি মডিফাই করতে হবে প্রোটিনটাকে। ওয়ান্স আই মডিফাই দ্য প্রোটিন কেমিক্যালি, তবে ওটা ব্রেক করবে। পেপটাইড বন্ড, আরে তুমি 30 মিনিট ধরে ফুটিয়ে যাও না। অ্যালবুমিন, সুপর্ণা বলছি যে তুমি কি বলে ডিম ভাজতে জানো? ডিম ভাজতে হ্যাঁ পারি। আচ্ছা, ডিম যখন ভাজো তখন অ্যালবুমিন প্রোটিনটা কি হয়? ডিমে অ্যালবুমিন থাকে, ডিম
মাথায় মেখেছো কখনো? না। মাথায় মাখনি কখনো ডিম? না। ঠিক আছে, ওটাও তোমার শুভঙ্কর ওই শখটাও পূর্ণ করে দেবে তোমার নেক্সট জন্মদিনে। তোমার মাথায় একটা ডিমও ফাটিয়েই দেবে। কেন কেন মাখা হয়? তার কারণ হচ্ছে ইটস আ গুড সোর্স অফ প্রোটিন। ঠিক আছে, সো এটা জাস্ট একটা চুলে একটা প্রোটিন ওয়াশ হয়। এইবার হচ্ছে যে আমরা যখন ডিমটা ভাজছি তখন কি হচ্ছে, প্রোটিনটা কমপ্লিটলি ডিনেচার্ড হয়ে গিয়ে প্রেসিপিটেটেড হয়ে যাচ্ছে অ্যালবুমিন, বাট ওটার পেপটাইড বন্ডস গুলো কিন্তু ব্রেক করছে না। কারণ তুমি হিট দিয়ে একটা প্রোটিনের পেপটাইড বন্ড ব্রেক করতে পারবে না। সেটাই যদি হতো তাহলে এত বিরিয়ানি খেয়ে কারুর ডাইজেশনের সমস্যা হতো না, বা বেশি প্রোটিন খেয়ে ডাইজেশনের সমস্যা হতো না। তার কারণ হচ্ছে যে পেপটাইড বন্ড ব্রেক করার জন্য তোমার শরীরে, তোমার স্টামাকে যে পেপসিন আছে, বা তোমার ইন্টেস্টিনে যে কাইমোট্রিপসিন, ট্রিপসিন আছে, বা বিভিন্ন ডাইপেপটিডেজ আছে, সেগুলো লাগবে। তুমি কোনোভাবেই হিট দিয়ে পেপটাইড বন্ড ব্রেক করতে পারবে না। যদি তুমি বাইরে ব্রেক করতে চাও, প্রোটিয়েজ দিয়ে ব্রেক করতে হবে। So the take home messages is peptide bonds are absolutely stable as they are covalent interaction. If you want to break them, you have to use some enzymes. Disulfide bonds are absolutely stable as they are covalent interaction. If you want to break them, you have to chemically modify them. But other bonds like hydrophobic interactions or can be taken care of by heat. Electrostatic interaction সামান্য salt দিলে ভেঙে গেল, বা এই হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনস ক্যান বি টেকেন কেয়ার অফ বাই ডিটারজেন্টস। ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন সামান্য সল্ট দিলে ব্রেক করে গেল, বিকজ দিজ আর নট স্পেসিফিক, দিজ আর নন স্পেসিফিক ইন্টারঅ্যাকশনস। হাইড্রোজেন বন্ডকে কিন্তু একটু হিট দিলে ব্রেক করে গেল। আচ্ছা, এই আনফোল্ডেড স্টেট এন্ট্রপি উইথ, এইটা তো আমি বুঝিয়েছি লাস্ট দিন। ওকে, তো দিজ আর, কোথায় গেল, এখানে ছিলাম তাই তো। হ্যাঁ, সো এছাড়াও কি যে মেটাল বাইন্ডিং, এই মেটাল বাইন্ডিং কিছুই না, এগুলো হচ্ছে যে জাস্ট হিমোগ্লোবিনের যেমনি স্ট্রাকচারটা স্টেবল হয়। কেন? যখন ওখানে মানে গ্লোবিন চেইনস গুলো দে আর লিঙ্কড বাই দিস পরফাইরিন রিং। পরফাইরিন রিং এর মধ্যে কি রয়েছে না, পরফাইরিন রিং এর মধ্যে আয়রন রয়েছে। আমরা অনেক এনজাইম দেখবো যা স্ট্রাকচার স্টেবল, বা এমনি কম্পাউন্ড, ক্লোরোফিল, হিমোগ্লোবিন ইত্যাদি, because there are certain metal ions which binds to this at the metal chelating sites, bind করে কিন্তু স্ট্রাকচারটাকে স্টেবল করে দিচ্ছে। এটা হচ্ছে কি একটা চিপ দেয়া। হ্যাঁ, মানে টেবিলটা খুব নড়ছে, তলায় একটা কাগজ বা পিচবোর্ড ঢুকিয়ে দিলাম, কি হবে এবার সুপর্ণা? আর নড়বে না তাহলে? হ্যাঁ, এই যে চিপ দেয়া ব্যাপারটা যেটা আমরা বলি, এক্স্যাক্টলি এই মেটাল আয়ন্স গুলো সেই কাজ করে। ওকে, এক্স্যাক্টলি এই মেটাল আয়ন্স গুলো সেই কাজ করে, চিপ দেয়। ওকে, দ্যাটস ওয়াই দে আর ভেরি ইম্পর্টেন্ট ফর প্রোটিন স্ট্রাকচারস। আর আনফোল্ডেড স্টেট এন্ট্রপি তো বুঝিয়েছি। এই সেম জিনিসটারই কন্টিনিউয়েশন এখানে আমরা বলছি। সেটা হচ্ছে যে বেশি এখানে বোঝার দরকার নেই যে ইউজুয়ালি থার্মাল আর এনভায়রনমেন্টাল স্টেবিলিটি আমরা কিভাবে দেখি। তো একটু মাথায় রাখো প্রত্যেকটা ডিটেলস। তোমাদের এখন এক একটা ম্যাক্রোডাইপোল কি সেটা বোঝাতে গেলে বহু সময় লেগে যাবে। অ্যালফা হেলিক্স স্টেবিলাইজ করা যায়, সেখানে একটা আর্টিফিশিয়াল একটা স্ট্রং ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করে। ওকে, একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করে। এছাড়াও কিছু মোটিভস থাকে, যেমনি গ্রিক কি মোটিভ, হেলিক্স টার্ন হেলিক্স মোটিভ, এইরকম এক ধরনের মোটিভ থাকে যেটাকে আমরা বলি হেলিক্স এনক্যাপ মোটিভ। সেটা যদি দেয়া হয় তাহলে দেখা যায় যে একটা থার্মাল স্টেবিলিটি চলে আসে প্রোটিনের মধ্যে। সল্ট ব্রিজেস, সল্ট ব্রিজেস কি না, ধরে আছে, ইটস লাইক হিঞ্জ। একটা দরজার একটা পাল্লাকে, মানে যে হিঞ্জটা দেয়ালের সাথে ধরে আছে, সেইটাকে আমরা বলছি সল্ট ব্রিজ। পুরো দরজার স্ট্রাকচারটা কিন্তু স্টেবল রয়েছে, কারণ পাল্লাটা ওই ধরনের একটা হিঞ্জের সাথে আর কি তোমার আরেকটা কাঠের ফ্রেমের সাথে যুক্ত হয়ে রয়েছে, একটা হিঞ্জ দ্বারা কাঠের ফ্রেমের সাথে যুক্ত হয়ে রয়েছে। ইটস লাইক দ্য সল্ট ব্রিজেস। ঠিক আছে, এছাড়াও হচ্ছে গিয়ে কিছু কিছু অ্যামিনো অ্যাসিড রেসিডিউস আছে যারা কিন্তু অত্যন্ত একটা স্টেবল কনফর্মেশন প্রোটিনকে, এগুলো আমরা একটু পরেই এক্সাম্পলে দেখব।
প্রোভাইড করে, বা কিছু কিছু রেসিডিউস আছে যারা কিন্তু রাদার প্রোটিনটাকে একটু থার্মালি আনস্টেবল করে দেয়। যেমনি ধরো অ্যাসপারা, উই উইল জাস্ট সি, যে আমরা এক্ষুনি দেখবো যে এই ধরনের কিছু এক্সাম্পলস, যে যেখানে একটা অ্যামিনো অ্যাসিডকে অন্য অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে থার্মাল স্টেবিলিটি কিন্তু বাড়ানো গেছে। ডাইসালফাইড ব্রিজেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা এতক্ষণ এক্সপ্লেন করলাম। আরেকটা হচ্ছে আনফোল্ডেড স্টেট এন্ট্রপি। হ্যাঁ, এই যে ইন্ট্রিনসিক প্রপার্টি, ইউজুয়ালি অ্যালফা হেলিক্যাল স্ট্রাকচারের মধ্যে যদি অ্যালানিন থাকে, ঠিক আছে, তাহলে দেখা যায় গিয়ে হচ্ছে ওই ধরনের কনফার্মেশনাল স্টেট, মানে অ্যালফা হেলিক্যাল কনফার্মেশনাল স্টেটের জন্য কিন্তু অ্যালানিনটা ওটাকে একটু আনস্টেবল করে দেয়। ফলে আমরা যেই অ্যালানিনকে রিপ্লেস করে দিই, ওকে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে ইট প্রোভাইড সাম স্টেবিলিটি টু দ্য অ্যালফা হেলিক্যাল কনফার্মেশন। এই ধরনের বিভিন্ন ডিঅ্যামিনেশন করা যায়, করে সেটাকে থার্মালি স্টেবল করা যায়। এবং যেটা হচ্ছে যে আনফোল্ডেড স্টেট, এই রিডাকশন অফ আনফোল্ডেড স্টেট এন্ট্রপি উইথ মিউটেশন, এটা তো আমি লাস্ট দিন বুঝিয়েছিলাম, আমার লাস্ট লেকচারটা শুনে নেব। তো এই হেলিক্স এন ক্যাপ ঢোকালাম আলফা হেলিক্সকে স্টেবল করার জন্য, তার মধ্যে এমন রেসিডিউস ঢোকালাম যার জন্য একটা ম্যাক্রোডাইপোল ক্রিয়েট হলো। সল্ট ব্রিজেস ইন্ট্রোডিউস করলাম যাতে পুরো স্ট্রাকচারটা একভাবে ধরে রাখা যাচ্ছে, ঠিক আছে। কিছু ইন্ট্রিনসিক প্রপার্টিজ অফ দ্য কনফার্মেশনাল স্টেটকে মডিফাই করলাম টু প্রোভাইড স্টেবিলিটি টু কনফার্মেশনাল স্টেটস লাইক আলফা হেলিক্স। ডাইসালফাইড বন্ড ইন্ট্রোডিউস করলাম, কোভ্যালেন্ট ইন্টারাকশন খুব স্ট্রং, হ্যাঁ, অবভিয়াসলি একটা ক্রস লিঙ্ক তৈরি করছে, যেটাও সায়ন দাস বললো, প্রোভাইডিং স্টেবিলিটি টু দ্য স্ট্রাকচার, এবং আনফোল্ডেড স্টেট এন্ট্রপিকেও কমালাম। এরপরে এত কিছু করে তোমাদের দুটো এক্সাম্পল বলেছে দিয়ে ব্যাপারটা বোঝাতে, আমরা একটু দুটো এক্সাম্পল দিয়ে দেখে নিচ্ছি, ঠিক আছে। এটা এই জিনিসটা কিন্তু খুব মন দিয়ে দেখো। T4 ভাইরাসে, T4 হচ্ছে একটা ব্যাকটেরিওফাজ, তার যে লাইসোজোম, এইটা হচ্ছে খুব মন দিয়ে দেখো, এই লাইসোজোমের হচ্ছে গিয়ে কয়েকটা, এটা একটা নেচারের পেপার বেরিয়েছিল, এই লাইসোজোমের ওয়াইল্ড টাইপ যেটা, সেখানে রেসিডিউ নাম্বার 3 হচ্ছে আইসোলিউসিন 9, আইসোলিউসিন 21 থ্রিওনিন, 54 সিস্টিন, 97 সিস্টিন, 142 থ্রিওনিন, 164 লিউসিন। এটা হচ্ছে ওয়াইল্ড টাইপ প্রোটিনটা। এবার আমি ডিফারেন্ট মিউটেশনস ঢোকাচ্ছি, ঠিক আছে। এইখানে দেখো যে বি, মানে আমি বলেছি তো প্রোটিন ইঞ্জিনিয়ার করতে গেলে সবসময় এটা নেসেসারি নয় যে তুমি একটা অসাধারণ প্রোটিন পেতে চলেছ। দেয়ার আর ভ্যারিয়েন্টস লাইক ই, এফ ইত্যাদিতে দেখো, বা সি তে দেখো, এখানে তিনটে প্যারামিটার দেখা হয়েছে। একটা হচ্ছে যে কতগুলো ডাইসালফাইড বন্ড ঢোকানো যাচ্ছে, পার্সেন্টেজ অফ অ্যাক্টিভিটি, মানে দিস ইজ আ লাইসোজাইম which is a enzyme, তো এর অ্যাক্টিভিটিটা কি বাড়ছে না কমছে এই ধরনের মিউটেশন ঢোকানোর পরে। ডাইসালফাইড বন্ড ঢোকানো হচ্ছে, পার্সেন্টেজ অফ অ্যাক্টিভিটি, সো ইটস আ লাইসোজাইম মিনস অ্যান এনজাইম, তো এর অ্যাক্টিভিটিটা বাড়ছে না কমছে আফটার ইন্ট্রোডাকশন অফ দ্য মিউটেশন, এবং মেল্টিং টেম্পারেচার, ঠিক আছে। এই প্রোটিনটার মেল্টিং টেম্পারেচারটা বাড়ছে না কমছে আফটার দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য মিউটেশন। যদি মেল্টিং টেম্পারেচারটা বেশি হয়, বেড়ে যায়, তার মানে থার্মালি স্টেবল থাকছে প্রোটিনটা, থার্মাল স্টেবিলিটি পাচ্ছে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি তিনটে মিউটেশন এমন হয়েছে যে মিউটেশনের জন্য কিন্তু অ্যাক্টিভিটি একেবারে জিরো হয়ে গেছে। এইখানে দেখা যাচ্ছে অনেকগুলো রেসিডিউকে, এইখানে দেখো মিউটেশন এফ, অনেকগুলো রেসিডিউকে কিন্তু সিস্টিনে কনভার্ট করে দেয়া হয়েছে। কেন সিস্টিনে কেন মিউটেট করে দেয়া হয়েছে? যাতে প্রচুর পরিমাণে ডাইসালফাইড বন্ড তৈরি হয়। এইবার এই জায়গাগুলোয় প্রচুর পরিমাণে ডাইসালফাইড বন্ড কিন্তু তৈরি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে মেল্টিং টেম্পারেচারটা খুব বেড়ে গেছে, উইচ ইজ গুড, কারণ প্রোটিনটা থার্মালি স্টেবল হয়ে গেছে, কিন্তু তার অ্যাক্টিভিটি কিন্তু একেবারে জিরো হয়ে গেছে। সিমিলারলি আবার একটা কেস এখানে দেখছি, অনেকগুলো সিস্টিন, অনেকগুলো নরমাল রেসিডিউ, এখানে দেখো এই আইসোলিউসিনটাকে সিস্টিন করা হয়েছে, ইটায় দেখো
এই আইসোলিউসিনটাকে সিস্টিন করা হয়েছে, এই থ্রিওনিনটাকে সিস্টিনে মিউটেট করা হয়েছে, এই থ্রিওনিনটাকে সিস্টিনে মিউটেট করা হয়েছে, এই থ্রিওনিনটাকে সিস্টিনে মিউটেট করা হয়েছে। তো এখানে 4টে সিস্টিন মানে হচ্ছে 2টো ডাইসালফাইড বন্ড, এখানে 6টা সিস্টিন ছিল 3টে ডাইসালফাইড বন্ড। কিন্তু এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 2টো ডাইসালফাইড বন্ড, ফলে ওয়াইল্ড টাইপের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি হয়তো আমার মেল্টিং টেম্পারেচারটা অনেকটাই বেশি হচ্ছে। মেল্টিং টেম্পারেচার বেশি হওয়া মানে থার্মাল স্টেবিলিটিটা কিন্তু বেশি হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু আমি বারবার বলছি ওয়াইল্ড টাইপের অ্যামিনো অ্যাসিড গুলোকে সিস্টিনে আর কি ট্রান্সফর্ম করার, এই মিউটেট করার উদ্দেশ্যই হচ্ছে যাতে ইন্ট্রাচেন ডাইসালফাইড বন্ড ফর্ম হয় এবং প্রোটিনটা খুব স্টেবল হয়ে যায় আর কি, থার্মালি খুব স্টেবল হয়ে যায়। কিন্তু এইটা করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অ্যাক্টিভিটি 0 হয়ে যাচ্ছে। এইখানে আমরা দেখি একমাত্র মিউটেন্ট বি এর ক্ষেত্রে, সেখানে কি এই আইসোলিউসিনটাকে সিস্টিন করা হয়েছে। আর কি করা হয়েছে এখানে আবার দেখা গেছে এই যে লিউসিনটা, এটাকে সিস্টিন করা হয়েছে। উপরন্তু 2টো সিস্টিন ছিল ওয়াইল্ড টাইপে, কিন্তু তারা কোনো ডাইসালফাইড বন্ড তৈরি করছিল না। উপরন্তু 2টো সিস্টিন ছিল ওয়াইল্ড টাইপে যারা কোনো ডাইসালফাইড বন্ড তৈরি করছিল না, তাদেরকে মিউটেট করে দেয়া হয়েছে গিয়ে হচ্ছে থ্রিওনিন এবং অ্যালানিনে। এইবারে থ্রিওনিন এবং অ্যালানিনে, রাইট। এইবারে দেখো এই 2টো সিস্টিন মানে সিস্টিন 9 এবং সিস্টিন 164, সিস্টিন 9 এবং সিস্টিন 164 তারা কিন্তু নিজেদের মধ্যে একটা ডাইসালফাইড বন্ড তৈরি করলো। এই ডাইসালফাইড বন্ড তৈরি করার দরুন যে মেল্টিং টেম্পারেচারটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেল, প্রায় 7 ডিগ্রি, ফলে থার্মাল স্টেবিলিটি হলো। আবার ওয়াইল্ড টাইপে 2টো সিস্টিন এমন ছিল যে সিস্টিন দুটো কিন্তু একে অপরের সাথে কোনো ডাইসালফাইড বন্ড তৈরি করছিল না, সেই সিস্টিন দুটোকে কিন্তু এখানে কনভার্ট করে দেয়া হলো গিয়ে হচ্ছে থ্রিওনিন এবং অ্যালানিন। সেটা করার জন্য কি হলো, এই এনজাইমটার যে অ্যাক্টিভিটি ছিল, আমরা যদি ওয়াইল্ড টাইপ এনজাইমের অ্যাক্টিভিটিকে 100 ধরি, সেটা আরো 6% বেড়ে গিয়ে 106% হলো। সো দিস ইজ অ্যান আইডিয়াল এক্সাম্পল, যার জন্য নেচারেও বেরিয়েছে কাজটা, অফ প্রোটিন ইঞ্জিনিয়ারিং, যেখানে কিন্তু এই জিনিসটা দেখা গেছে যে 2টো সিস্টিনকে আমরা মিউটেট করলাম, করে অ্যাক্টিভিটি বাড়ালাম, স্পেসিফিক অ্যাক্টিভিটি। আবার অন্য 2টো রেসিডিউকে মিউটেট করে সিস্টিন তৈরি করলাম, যার দরুন আর কি ডাইসালফাইড বন্ড একটা তৈরি হলো এবং মেল্টিং টেম্পারেচার বেড়ে গিয়ে থার্মাল স্টেবিলিটিটাও বেড়ে গেল। এটাই যদি কারোর কোনো ডাউট থাকে প্লিজ আস্ক মি। স্যার প্রোটিনের তো অ্যামাইনো অ্যাসিডের পজিশন গুলোই চেঞ্জ করে দিচ্ছে, তারপর অ্যামাইনো অ্যাসিড যে কনস্টিটিউট করেছে সেগুলো চেঞ্জ করছে। স্যার প্রোটিনটাই তো মানে অন্য ধরনের তো কাজ করতে পারে না না না, মানে যে দেখো স্পেসিফিক। এখানে দেখো এখানে কি হচ্ছে, এখানে এই যে বি মিউটেশনটা 9 নম্বর যে আইসোলিউসিনটা সেটাকে সিস্টিনে কনভার্ট করে দেওয়া হচ্ছে, 21 নম্বরে যে থ্রিওনিনটা সেটা থ্রিওনিনই থাকছে, 54 নম্বরের যে সিস্টিনটা সেটাকে কনভার্ট করে দেওয়া হচ্ছে থ্রিওনিনে, 97 নম্বর সিস্টিনটাকে কনভার্ট করে দেওয়া হচ্ছে কি অ্যালানিনে। ঠিক আছে, তাহলে কিছু কিছু পজিশনে, আমি কিন্তু আবার বলছি এই এক্সপেরিমেন্ট গুলো কিন্তু সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস বেসড, আমরা কিছু কিছু পজিশনে কিছু কিছু অ্যামিনো অ্যাসিডকে কনভার্ট করতে চাইছি এবং সেইটা কিন্তু এইভাবে করছি। ওকে, র্যান্ডমলি পুরো প্রোটিনটা সব অ্যামিনো অ্যাসিড আমরা চেঞ্জ করছি না, at specific positions আমরা সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিসের থ্রু কিছু অ্যামিনো অ্যাসিডকে চেঞ্জ করছি উইথ আ রেশনেল যে এই ধরনের চেঞ্জেস এর জন্য ডাইসালফাইড বন্ড ফর্মেশন হবে, থার্মাল স্টেবিলিটি বাড়বে এবং আমি যেহেতু অ্যাক্টিভ সাইটে কিছু মডিফিকেশন করছি হয়তো আমার পার্সেন্টেজ অফ অ্যাক্টিভিটিটাও বাড়বে। ইজ ইট ক্লিয়ার? সো দিস ইজ ওয়ান অফ ইউর এক্সাম্পল যেখানে T4 ব্যাকটেরিওফাজের লাইসোজোমকে এইভাবে মডিফাই করে দেখা গেছে যে তার স্টেবিলিটিও বাড়ানো গেছে এবং তার অ্যাক্টিভিটিও বাড়ানো গেছে। ওকে, সো নাও লেটস গো টু দ্য নেক্সট এক্সাম্পল। এটা আরেকটু ইজি এক্সাম্পল।
যেটা এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে একটি এনজাইম ট্রায়োস ফসফেট আইসোমারেস ইস্ট থেকে নেওয়া হয়েছে। সেই এনজাইমটা স্টেবিলিটি দেখছি গিয়ে হচ্ছে at 100 ডিগ্রি সেলসিয়াস। লাইসোজাইমের কাজ কি? লাইসোজাইমের কাজ হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে ব্রেক করা। এই যে লাইসোজাইম আমরা দেখছিলাম, এর কাজ হচ্ছে ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে ব্রেক করা। আমাদের যে কান্না তাতেও প্রচুর লাইসোজাইম থাকে। ওকে, ইট ব্রেকস দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল, মানে আমাদের জন্য ওটা ডিফেন্সিভ আর কি, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে দেয় না। সিমিলারলি টি4 যেটা একটা ব্যাকটেরিওফাজ, যে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে বেঁচে থাকে, তারও দরকার ব্যাকটেরিয়া সেল ওয়ালটাকে ব্রেক করা। দ্যাটস ওয়াই ইট প্রোডিউসেস দ্য লাইসোজাইম। এখানে আমরা দেখতে পাচ্ছি গিয়ে হচ্ছে ট্রায়োস ফসফেট আইসোমারেস, যে এনজাইমটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। ইটস আ এনজাইম প্রেজেন্ট ইন দ্য গ্লাইকোলাইটিক পাথওয়ে। ঠিক আছে, মানে গ্লিসারালডিহাইড 3 ফসফেটকে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটে কনভার্ট করছে। আর 10 মিনিট, ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটে কনভার্ট করছে। তো এই প্রসেসটা আমরা জানি গ্লাইকোলাইসিসে হয়। এই এনজাইমটা স্টেবিলিটি 100 ডিগ্রিতে দেখা হয়েছে যে কতটা স্টেবল থাকে। ওকে, at high temperature, very high 100 ডিগ্রিতে, মানে কতটা থার্মাল স্টেবল থাকে। সেটাকে কিভাবে এক্সপ্রেস করা হয়েছে, জাস্ট আ মিনিট। হ্যালো, হ্যাঁ আমি একটু ক্লাসটা নিয়ে আপনাকে ফোন করি 10 মিনিটে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? সরি, আমার একটা ফোন এসে গিয়েছিল। হ্যাঁ, তাহলে এইখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অ্যাসপারাজিন খুব হাই টেম্পারেচারে কিন্তু ডিঅ্যামিনেটেড হয়ে যায়। এই যে ডিঅ্যামিনেটেড হয়ে যাচ্ছে অ্যাসপারাজিন খুব হাই টেম্পারেচারে, যার জন্য কিন্তু একটা এনজাইমের স্টেবিলিটি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। বিকজ রাতে যদি প্রচুর অ্যাসপারাজিন থাকে, সেটা যদি খুব হাই টেম্পারেচারে আমরা দিয়ে দিই, তাহলে ডিঅ্যামিনেটেড হয়ে যাচ্ছে। এবার থার্মাল স্টেবিলিটিটা আমরা কিভাবে মেজার করছি? থার্মাল স্টেবিলিটিটাকে হাফ লাইফ হিসেবে এক্সপ্রেস করা হচ্ছে, মানে কতটা এনজাইম ইনঅ্যাক্টিভেশন হয়েছে at 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, মানে ধরো 100 ডিগ্রি সেলসিয়াসে এনজাইমটাকে রাখা হয়েছে। এইবারে সেটার 50% ইনঅ্যাক্টিভেশন, 100 ডিগ্রি সেলসিয়াসে এনজাইমটাকে রাখা রয়েছে, সেটার 50% ইনঅ্যাক্টিভেশন হতে, ওকে, সেটার 50% ইনঅ্যাক্টিভেশন হতে কত মিনিট লাগছে at 100 ডিগ্রি সেলসিয়াস, সেটা হচ্ছে হাফ লাইফ। যখন অ্যাসপারাজিন গুলো প্রেজেন্ট আছে, সমস্যাটা কি, যে খুব হাই টেম্পারেচারে অ্যাসপারাজিন ডিঅ্যামিনেটেড হয়ে যায়। তখন দেখা যাচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে মোটে 13 মিনিটে এনজাইমটা কিন্তু 50% ইনঅ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে, মানে ওটার হাফ লাইফ 13 মিনিট। যখন একটা অ্যাসপারাজিন, যেটা তোমার 78 নম্বর পজিশনে আছে, সেটাকে আমি থ্রিওনিন দিয়ে রিপ্লেস করছি, মানে ওয়াইল্ড টাইপে 14 নম্বর এবং 78 নম্বরে দুটো অ্যাসপারাজিন আছে। ভ্যারিয়েন্ট এ তে একটা অ্যাসপারাজিন, যেটা 78 নম্বর পজিশনে আছে, সেটাকে যখন আমি থ্রিওনিন দিয়ে রিপ্লেস করছি, দেখা যাচ্ছে 100 ডিগ্রিতে 50%, আবার ইন্টারনেট কানেকশন আনস্টেবল কেন, 100 ডিগ্রিতে 50% ইনঅ্যাক্টিভেশন হতে মোটামুটি 17 মিনিট লাগছে। ভ্যারিয়েন্ট বি, সেখানেও আমি একটা অ্যাসপারাজিন কে আমি রিপ্লেস করছি আইসোলিউসিন দিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে 50% ইনঅ্যাক্টিভেশন হতে 100 ডিগ্রিতে 16 মিনিট লাগছে। ওকে, ভ্যারিয়েন্ট ডি তে দেখো যে একটা অ্যাসপারাজিনকে অ্যাসপার্টিক অ্যাসিড দিয়ে রিপ্লেস করছি, তাতে হাফ লাইফ আবার কমে যাচ্ছে, মানে ওয়াইল্ড টাইপে 13 মিনিট ওটা লাগছিল 50% ইনঅ্যাক্টিভেশন হতে, এটা আরো বাজে হয়ে গেল, 11 মিনিট মোটে লাগছে। ভ্যারিয়েন্ট সি তে দেখা যাচ্ছে যে 14 নম্বরের অ্যাসপারাজিন এবং 78 নম্বরের অ্যাসপারাজিন, দুটো অ্যাসপারাজিনকেই যখন আমি আর কি রিপ্লেস করছি বাই থ্রিওনিন অ্যান্ড আইসোলিউসিন, তখন কিন্তু হাফ লাইফ অনেক বেড়ে যাচ্ছে, মানে তখন কিন্তু 50% ইনঅ্যাক্টিভেশন হতে প্রায় তোমার 25 মিনিট লাগছে at 100 ডিগ্রি সেলসিয়াস। এইটা নিয়ে কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো।
কোনো ডাউট নেই, ভেরি গুড। ওকে, বাট এই পুরো প্রসেসটা তাহলে দুটো এক্সাম্পল কিন্তু আমি তোমাদের পড়িয়ে দিলাম। এই পুরো প্রসেসটা করা হচ্ছে গিয়ে, এবং পরীক্ষায় যখন লিখবে তখন এই এক্সাম্পল গুলো এইভাবে পুরো চার্ট ফার্ট দিয়ে এক্সপ্লেন করে লিখবে যে কিভাবে জিনিসটা হচ্ছে আর কি। পুরো চার্ট ফার্ট দিয়ে, দরকার হলে পেপারে রেফারেন্স দিয়ে দেবে। আগেরটা ছিল নেচার, হ্যাঁ, আর এটা হচ্ছে পিএনএস। এই দুটো পেপারে রেফারেন্স দিয়ে এই ডেটাটাকে এক্সপ্লেন করবে। You will get full marks and a very good impression. And both these processes are done by means of your site directed mutagenesis. একটাই যেটা হচ্ছে এইভাবে ভাবা হয়েছে যে আমরা ডাইসালফাইড বন্ড ক্রিয়েট করব থার্মাল স্টেবিলিটি চেঞ্জ করার জন্য এবং অ্যাক্টিভ সাইটে মিউটেশন করে অ্যাক্টিভিটি বাড়াবো। এখানে যেটা দেখা হয়েছে যে না, আমি অ্যাসপারাজিন যেহেতু হাই টেম্পারেচারে ডিঅ্যামিনেটেড হয়ে গিয়ে প্রোটিনটাকে আনস্টেবল করে দিচ্ছে, বলে আমি অ্যাসপারাজিন যে পজিশনে আছে সেগুলোকে অন্য অ্যামিনো অ্যাসিড দিয়ে রিপ্লেস করব। and both these are done by site directed mutagenesis. এখানে দেখো সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস এর এই যে সৌরদীপ একটা খুব ইম্পর্টেন্ট কথা বললো, স্যার এই তো যে আমরা অনেকগুলো অ্যামিনো অ্যাসিডকে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে কি প্রোটিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে? অন দ্য আদার হ্যান্ড, এইখানে কিন্তু এইটা একটা প্রবলেম হিসেবে বলা আছে যে সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস একটা সিঙ্গেল প্রপার্টি, সে থার্মাল স্টেবিলিটি বাড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে একটা প্রপার্টি চেঞ্জ করতে গিয়ে অনেক সময় প্রোটিনের অন্য ক্যারেক্টারিস্টিক ডিসরাপ্ট হয়ে যাচ্ছে, অন্য ক্যারেক্টারিস্টিক নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু দেখা যাচ্ছে একটা প্রপার্টি চেঞ্জ করতে গিয়ে প্রোটিনের কিন্তু অন্য ক্যারেক্টারিস্টিক ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। ফলে দিস ইজ আ প্রবলেম উইথ সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস, যেটা অ্যাজ আ কনসিকুয়েন্স আমরা দেখতে পেয়েছি যে একটা প্রপার্টি চেঞ্জ করতে গিয়ে অন্য অনেক ক্যারেক্টারিস্টিক প্রোটিনের ডিসরাপ্ট হয়ে যায়। বাট ডাইরেক্টেড এভলিউশন, যেটা আমরা বলেছি যে আস্তে আস্তে র্যান্ডম মিউটাজেনেসিস করে 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 একটা ইমপ্রুভড ভ্যারাইটি অফ প্রোটিন তৈরি করা, যেটাকে আমরা মলিকিউলার ব্রিডিংও বলে থাকি, বা ডাইরেক্টেড এভলিউশন, যেখানে আমরা নর্মাল র্যান্ডম মিউটাজেনেসিস ইন্ট্রোডিউস করতে করতে, বা মিউটাজেনেসিস র্যান্ডম তো বলবো না কারণ ওটা আমাদের হাতেই কন্ট্রোল করছি, ইন্ট্রোডিউস করতে করতে আমরা একসাথে অনেকগুলো প্রপার্টি, মাল্টিপল প্রপার্টিজ এর অল্টারেশন বা চেঞ্জেস করে দিচ্ছি। সো দিস ইজ অ্যানাদার অ্যাপ্রোচ যেটা অফ ইভলিউশন অফ ডিফারেন্ট প্রোটিনস। এবং এইখানে এই তোমরা চার্টগুলো তোমাদের ইচ্ছে হলে দেখে নেবে, হ্যাঁ, যেখানে আমরা ডাইরেক্টেড এভলিউশন বা ডিফারেন্ট মিউটাজেনেসিস করে করে মাল্টিপল প্রপার্টিজ কিন্তু চেঞ্জ করেছি। কে কে করেছে রেফারেন্স গুলো দেয়া আছে, কি কি প্রোটিনের করা হয়েছে সেগুলোও বলা আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো থ্রু দিস, যে বিভিন্ন রেফারেন্স মানে কে কোন কোন সায়েন্টিস্ট কবে কবে কি কি প্রপার্টি চেঞ্জ করেছেন ইউজিং দিস কাইন্ড অফ ডাইরেক্টেড এভলিউশন বা কন্ট্রোলড মিউটাজেনেসিস which changes more than one properties by molecular breeding. So this is the table for this of directed evolution. You can go through it, not very important, মনে হলে তোমরা অবশ্যই যেতে পারো। আমি কিছুক্ষণ করে রাখছি যাতে তোমরা ভিডিওয়ে দেখতে পারো। মানে ভিডিওটা স্টপ করে দেখতে পাবে, তো ওই জন্য তাহলে ইন দা মিন টাইম কোনো কোয়েশ্চেন হলে আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ বলো বলো যে বলো। পজিশনে অ্যামিনো অ্যাসিড গুলোকে চেঞ্জ করে অ্যাক্টিভিটি, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? একদম 100% বলো। যে পজিশনে অ্যামিনো অ্যাসিড গুলোকে চেঞ্জ করে অ্যাক্টিভিটি একদম জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা কনক্লুড করা যেতে পারে তো সেই পজিশন গুলো প্রোটিনের কনজার্ভ রিজিয়ন। কনজার্ভ রিজিয়নের থেকেও অফকোর্স কনজার্ভ রিজিয়ন কনক্লুড করা যেতে পারে, আরো স্পেসিফিক্যালি বলতে হবে ফাংশনালি কনজার্ভ রিজিয়ন বা ফাংশনালি কনজার্ভ ডোমেনের মোস্ট ক্যানোনিক্যাল অ্যামিনো অ্যাসিড, একদম যদি সায়েন্টিফিক টার্মে বলতে চাও, ফাংশনালি কনজার্ভ ডোমেনের মোস্ট ক্যানোনিক্যাল অ্যামিনো অ্যাসিড। ওকে, ডেফিনেটলি কনজার্ভ রিজিয়ন, देयर इज নো ডাউট অ্যাবাউট হ্যাঁ স্যার। ওকে, আর এইটা হচ্ছে যে কিছু প্রোটিন ইঞ্জিনিয়ারিং করে, হ্যাঁ, কিছু ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট এনজাইমস আর কি প্রোটিন ইঞ্জিনিয়ারিং করে সেগুলোর অ্যাক্টিভিটি বাড়িয়ে সেগুলোকে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়েছে, তার কিছু এক্সাম্পলস আমি তোমাদের দিয়ে দিলাম। তাহলে ক্লাসটা এন্ড করার আগে আমি এটাই বলবো, দিস এন্ডস আওয়ার সিলেবাস। এবার তোমরা পড়ো, কোনো ডাউট হলে উই উইল মিট। আমি ক্লাসের দিতেও পারি বা তোমরাও বলতে পারো কোনো এক্সট্রা কিছু পড়াতে হলে ক্লাস নেওয়ার জন্য।
যেটা হচ্ছে যে কনসেপ্ট ইজ যে রেশনালটা কি প্রোটিন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, টেকনিক্স গুলো তোমরা জানো কারণ সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস, র্যান্ডম মিউটাজেনেসিস তোমরা খুব ভালো করেই পড়েছো, ডিএনএ শাফলিং ইত্যাদি। কোন কোন জিনিসের উপর বেস করে আমরা প্রোটিনের ক্যারেক্টার চেঞ্জ করছি, কি কি ইনফরমেশন দরকার, কি কি ভাবে থার্মাল স্টেবিলিটি বাড়ানো যেতে পারে বা এনভায়রনমেন্টাল স্টেবিলিটি বাড়ানো যেতে পারে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি লাস্টের দুটো এক্সাম্পল। সো দিস এন্ডস আওয়ার সিলেবাস। আর কারোর কিছু ডাউট থাকলে জাস্ট লেট মি নো, টাইম 1 মিনিটেরও কম, এক্ষুনি শেষ হয়ে যাবে। ওকে, এনি ডাউট ইউ ক্যান আস্ক মি। আর এরকম নয়, আমরা ইন দ্য মিন টাইম যদি মনে হয় আমরা ডেফিনেটলি উই ক্যান মিট এন্ড উই ক্যান ডিসকাস ওভার আদার থিংস, বাট তোমরা এবার সিরিয়াসলি এক্সামের জন্য পড়া শুরু করো। অল দ্য বেস্ট।